আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৩২ লাখের বেশি কন্টেইনার হ্যান্ডেল করে ৪৫ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর। বে টার্মিনাল হলে বদলে যেতে পারে অর্থনীতি। র্যাব কর্মকর্তাদের উপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে বাংলাদেশের আবেদন, সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। এবং ফরিদপুরের কুমার নদ তীরে অনেক বাড়িঘরে হঠাৎ ফাটল ধস, দেবে যাচ্ছে মাটি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পণ্য হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। ৪৫ বছরের ইতিহাসে বিদায়ী বছরে এই প্রথম ৩২,১৪,৫৪৮ টিউস কন্টেইনার হ্যান্ডেলিং করেছে এই বন্দর। কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়েও ভেঙেছে অতীতের রেকর্ড। বে টার্মিনাল ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল দ্রুত চালু হলে দেশের অর্থনীতি বদলে যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ২০১৯ সালে ৩০,৮৮,১৮৭ টিউএস কন্টেইনার হ্যান্ডলিং করলেও করোনা মহামারীতে ছন্দপতন ঘটে গেল বছর। ২০২০ সালে মহামারীর মধ্যেও এই বন্দর হ্যান্ডলিং করে ২৮,৩৯,৯৭৭ টিউএস কন্টেইনার। তবে চলতি বছর করোনার প্রকোপ কমে আসায় অতীতের সব রেকর্ড ভাঙে চট্টগ্রাম বন্দর। কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়েও গড়ে নতুন রেকর্ড। পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে আমরা এইবার কন্টেইনার, কার্গো এবং জাহাজ তিনটি দিকেই আমরা রেকর্ড করেছি এবং আমাদের গ্রোথ ডাবল ডিজিট। রেকর্ডের ইতিবাচক প্রভাব পড়েছে বন্দরের প্রবৃদ্ধিতেও। কন্টেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ১৩.১৯% ও কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে ১২.৯৯%। আর ৪,২০৯টি জাহাজ হ্যান্ডলিং করে প্রবৃদ্ধি হয়েছে ১২.৯%। কন্টেইনার হ্যান্ডেল করতে গেলে আমার বন্দরের সম্প্রসারণটা খুবই জরুরি। তো সেটা বাড়াতে গেলে এখন অ্যাট প্রেজেন্ট আমাদের এখানে বে টার্মিনালটা আছে। এখন আমরা চেয়ে আছি আসলে বন্দরের বে টার্মিনাল প্রকল্পটা কত দ্রুততার সাথে কার্যকর হয়। বে টার্মিনালের চট্টগ্রাম বন্দরের অংশের জন্য কনসালটেন্ট নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। আগামী ৩-৪ বছর পরে চট্টগ্রাম বন্দরের একটা ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করব। চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারজাত রপ্তানি পণ্যের সিংহভাগই হয় তৈরি পোশাক খাতের। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাহিদা পূরণে বন্দরকে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। কন্টেইনার টার্মিনাল যেটা আপনার উদ্বোধনের অপেক্ষায় আছে সেটা তাড়াতাড়ি শুরু করুক এবং এইটার ফ্যাসিলিটিটা যাতে আমরা আরএমজি সেক্টরে বুক করতে পারি। তখন সরাসরি বন্দরের সক্ষমতাটা বাড়তেছে, স্পেস বাড়তেছে, তখন আমরা আর অব্যকে মাল না দিয়ে কিছু মাল আমরা ডিরেক্টলি পড়ে দিয়ে দিতে পারি। চট্টগ্রাম বন্দরকে ঘিরে চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা না গেলে আগামী বছরগুলোতে কন্টেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ধরে রাখা বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। র্যাবের ৭ কর্মকর্তার বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞার পুনর্বিবেচনা চেয়ে বাংলাদেশের চিঠির এখনও কোনো জবাব দেয়নি যুক্তরাষ্ট্র। রোববার সিলেটে এক অনুষ্ঠান শেষে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। ২ সপ্তাহ আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিনকেনকে এ বিষয়ে চিঠি দিয়েছিলেন তিনি। এদিকে র্যাব এবং এর সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যার সমাধান চায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বাহিনীটির সাথে যুক্তরাষ্ট্রের যে সহযোগিতামূলক সম্পর্ক ছিল তা বহাল থাকবে এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা সহ বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্নীতির সাথে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আপিল বিভাগের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের দেয়া সংবর্ধনায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রধান বিচারপতি আরও বলেন, আদালতের কেউ দুর্নীতি করলে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে। এছাড়া মামলার জট কমাতে পুরনো মামলা নিষ্পত্তিতে সেল গঠন করার কথাও বলেন তিনি। হুমায়ুন চিশতির রিপোর্ট। রীতি অনুযায়ী রোববার সকালে আপিল বিভাগের ১ নম্বর কোর্টে নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।
এতে লিখিত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। মামলা জট কমানো সহ নানা বিষয় নিয়ে কথা বলেন প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন তিনি। উনি যা বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে উনি দৃঢ় অবস্থান নেবেন, যেই কোনো পর্যায়ের যে কোনো ব্যক্তি হন না কেন বিচার বিভাগের সাথে সম্পৃক্ত, তাদের কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায় সেই ক্ষেত্রে উনি শক্ত অবস্থান নেবেন। বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে মামলার পূর্ণাঙ্গ রায়ের নথি দ্রুত পেতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। মামলা জট ও বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে এবছর আদালতের ছুটি কমানোর আহ্বান জানান সুপ্রিম কোর্ট বারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। প্রতি 8 জেলার জন্য একজন করে মাননীয় বিচারপতিকে দিয়ে তিনি কমিটি করবেন যারা নিম্ন আদালতের কার্যক্রম মনিটরিং হচ্ছে। সুপ্রিম কোর্টের শাখা এবং প্রশাসনের বিভিন্ন অনিয়ম অবস্থাপনা করার জন্য একজন অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেলকে দিয়ে তিনি বলেছেন আজকেই একটা কমিটি করে দিবেন, যারা দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আদালতে, বেঞ্চে এবং সংশ্লিষ্ট শাখায় দুর্নীতি কিংবা কোনো অনিয়ম আছে কিনা। মামলা রায় ঘোষণার পরে বিচারপ্রার্থী জনগণ রায়ের কপি নেওয়ার জন্য বারান্দায় ঘুরেন। তো সেই বিষয়টি আমি উল্লেখ করে ওনাকে অনুরোধ করেছি যে রায় ঘোষণার পরবর্তীতে দ্রুততার সাথে যেন রায়টা নিচে নেমে যায়, স্বাক্ষর করে। দুর্নীতিকে ক্যান্সারের সাথে তুলনা করে এর সাথে আপোষ না করার ঘোষণা দেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অনিয়ম তাৎক্ষণিকভাবে ওনার কাছে খবর আসলে প্রাথমিক অনুসন্ধানের পরেই সেই কর্মকর্তাকে সাসপেন্ডের মাধ্যমে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শুক্রবার শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। চলার পথ যতই কঠিন হোক, জনগণের ভাগ্য পরিবর্তনে থেমে না থাকার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আপেল মাহমুদের রিপোর্ট। গত 13 বছরে দেশের অর্থনীতির আকার ও মাথাপিছু আয় বেড়েছে প্রায় 3 গুণ। উন্নয়নশীল সূচকে বাংলাদেশ এখন বিশ্বের 31তম বৃহত্তম অর্থনীতির দেশ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকা আর সবার সহযোগিতায় সঠিক পরিকল্পনা বাস্তবায়নে দেশের উন্নয়ন আজ দৃশ্যমান। উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন সরকার প্রধান। আমাদের লক্ষ্য 41 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে আমরা একটি জাতীয় সরল উত্তরণ কৌশল অর্থাৎ স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি প্রণয়নের কাজ হাতে নিয়েছি। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে নিয়ে নিজের চিন্তাধারা ও অঙ্গীকারের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। আমি জানি স্বাধীন চেতা হলে পরে অনেক বাধা আসে, আর দেশকে ভালোবেসে শুধু দেশের মানুষের কথা চিন্তা করে যারা পথ চলে তাদের পথ চলা কখনো সহজ হয় না। অন্তত আমি এই প্রতিজ্ঞা করছি, থেমে থাকবো না। চলার পথ যত কণ্টকাকীর্ণ হোক, যত রক্তক্ষরণ হোক, সব পদদলিত করে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। ক্ষমতা হারানোর শঙ্কায় ভীত হয়ে সরকার রাজনৈতিক কর্মসূচিতে হামলা, পুলিশ নির্যাতন ও নতুন করে গ্রেফতার শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না দাবি করে তিনি বলেন, আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে দেশবাসী। মইনুল হাসানের রিপোর্ট।
বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ দেওয়ার দাবিতে গেল মাসে সিরাজগঞ্জ, হবিগঞ্জ সহ কয়েকটি জেলায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এছাড়া আরও কয়েকটি জেলায় সমাবেশে ক্ষমতাসীন দল আর প্রশাসনের বাধার অভিযোগ করে বিএনপি। এ নিয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে সরকার। কখনো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আক্রমণ সরাসরি, কখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে আক্রমণ। এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে যে দাবি আদায়ের যে প্রক্রিয়া আমরা শুরু করেছি, এতে ভীত হয়ে আওয়ামী লীগ এবং এই অনির্বাচিত সরকার তারা আজকে গণতান্ত্রিক শক্তির উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। দেশে গণ আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশবাসী এখন রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে এই দেশের জনগণ আর একবারই চায় না যে এই সরকার, অনির্বাচিত সরকার, তারা ক্ষমতায় থাকুক এবং এইভাবেই গণতন্ত্রকে ধ্বংস করুক। যে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের দাবি আদায় করবে এবং তারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে, দেশনেত্রী মুক্তি তারা আদায় করবে। মির্জা ফখরুল জানান, স্থায়ী কমিটির পরবর্তী সভায় বাকি জেলায় সমাবেশের তারিখ চূড়ান্ত করা হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আদালত। অভিযোগ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 5 জানুয়ারি। রবিবার ঢাকার বিশেষ জজ আদালতে মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য ধার্য ছিল, কিন্তু ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমানের মৃত্যুতে নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ থাকায় অভিযোগ গঠনের শুনানি হয়নি। সিদ্ধান্ত হয়েছে ঢাকা বারে যে আজকে সারাদিন আমরা আজকে কোর্ট অ্যাডজন থাকবে, সেই জন্য আজকে কোনো মামলা পর্যন্ত হয়নি এবং পরিবহনের যে মামলাটা আজকে ছিল চার্জের জন্য সেটা পিছিয়ে দিচ্ছে এবং আগামী 5/1/2017 তারিখে চার্জ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। ফরিদপুর শহরে হঠাৎ করেই দেবে যাচ্ছে কুমার নদ তীরের একটি জনবসতি। এর মধ্যে প্রায় অর্ধশতবসত বাড়ি ফেটে গেছে, কোনো কোনো জায়গা দেবে গেছে 5 থেকে 15 ফুট পর্যন্ত। ধসে গেছে বেশ কিছু স্থাপনাও। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার 13 নম্বর ওয়ার্ডের কুমার নদের তীরের 1 কিলোমিটার এলাকার মাটিতে হঠাৎ করে ফাটল দেখা দেয়। গত কয়েকদিনে দেবে গেছে কমপক্ষে 40টি বসতবাড়ি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। প্রতিদিনই বাড়ছে ফাটল, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটবে এমন শঙ্কায় আছেন বাসিন্দারা। স্থানীয়রা জানান, এলাকার কোথাও কোথাও 5 থেকে 15 ফুট পর্যন্ত মাটি দেবে গেছে। ফার্স্টে আমরা ফাটল দেখতে পাই, পরে এই ফাটল দেখার পরে পরের দিনই দেখা যায় যে আমার এই ঘর ঠর সব কিছু এইগুলি নিয়ে ভাঙ্গে চুলে মানে একবারে নদী গর্ভে চলে গেছে। 7 দিন ধরে আমার বাচ্চাদের নিয়ে রাত জেগে বসে থাকতে হয় যে কখন বুঝি ভেঙে যায়। দ্রুত যদি ব্যবস্থা না নেয় তাহলে এই 100 পরিবার খুব একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা। বরাদ্দের জন্য আবেদন করেছি, আমরা চেষ্টা করছি দ্রুততার সাথে যা ভেঙেছে যাতে আর ভবিষ্যতে না ভাঙে, সেটি প্রতিরোধ করা যায়, সেটা আমরা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নিচ্ছি। মৃদু ভূমিকম্প কিংবা নদের তলদেশে মাটি সরে যাওয়ার কারণে এমনটা হয়েছে বলে মনে করছেন পরিবেশবিদরা। এ বিষয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার নদীর তীরের বাঁধ দেবার দাবি জানিয়েছেন শহরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ইদ্রিস আলীর নির্বাচনী 2টি ক্যাম্প অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। রোববার গভীর রাতে দেয়া আগুনে ক্যাম্পের চেয়ার টেবিল সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। ভুক্তভোগী প্রার্থী ইদ্রিস আলীর অভিযোগ, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগের বিদ্রোহী 2 প্রার্থী এই ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা দেখা দেয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী বুধবার ওই ইউনিয়নে ভোট গ্রহণ। বরিশালের মুলাদি ও বাকেরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হয় 10 জন। এর মধ্যে কাজীরহাট ঈদগাহ সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে 3 আরোহী মারা যান।
বরিশাল পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়। আহত হয় 10 জন। তাদের মধ্যে 6 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে বাকেরগঞ্জে মাহিন্দ্রার সাথে পাল্লা দিতে গিয়ে ট্রলি উল্টে খাদে পড়ে ট্রলি চালক রমজান ঘটনাস্থলে মারা যান। এবার আন্তর্জাতিক সংবাদ। সেনাবাহিনীর সঙ্গে বিতর্কিত চুক্তি পুনর্বহাল করে সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক। গত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। বিবিসির খবরে বলা হয়, গত অক্টোবরে ক্ষমতা পুরোপুরি নিজেদের দখলে নেয় সুদানের সেনাবাহিনী। তখন তারা প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদককে গৃহবন্দী করে। এ সময় গ্রেফতার করা হয় তার সরকারের কয়েকজন মন্ত্রীকেও। পরে সেনা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া কর্মকর্তাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির পর তাকে পুনর্বহাল করা হয়। এরপরই তার চুক্তির বিরুদ্ধে গোটা সুদান জুড়ে শুরু হয় বিক্ষোভ, সহিংসতা। এই পরিস্থিতিতে জনগণের তোপের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়ান আবদুল্লাহ হামদক। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, জনগণের তীব্র আন্দোলনে দেশটি বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছিল। অনেক চেষ্টায়ও তাদের শান্ত করতে না পেরে ক্ষমতা থেকে সরে দাঁড়ান সুদানের এই নেতা। পটুয়াখালীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের শ্রীরামপুর বাজার সংলগ্ন এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল বিকেলে ধানক্ষেতের মধ্যে কঙ্কাল দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা, প্রায় 3 মাস আগে ওই এলাকার মালিক নামের 60 বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। কঙ্কালটি সেই ব্যক্তির হতে পারে। পটুয়াখালী সদর থানার ওসি জানিয়েছেন, কঙ্কালটির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানোর প্রস্তুতি চলছে। এবারে পার্টেক্স খেলার খবর। লিটন কুমার দাস এবং মমিনুল হকের ব্যাটিং দৃঢ়তায় মাউন্ট মাঙ্গাউনিয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে 2 উইকেটে 175 রান নিয়ে খেলা শুরু করেন মাহমুদুল হাসান জয় এবং মমিনুল হক। 70 রান নিয়ে খেলতে নেমে জয় আউট হন ব্যক্তিগত 78-এ। দলের 203 রানে মুশফিক ফেরেন 12 করে। এরপর পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস এবং মমিনুল হক। শুরুতে হাফ সেঞ্চুরি তুলে নেন টাইগার অধিনায়ক। আরেক প্রান্তে ক্যারিয়ারের 11 নম্বর অর্ধশতকের দেখা পান লিটন দাস। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 361 রান। স্প্যানিশ লা লিগায় পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ, আর জয় নিয়ে টেবিলের সেরা 5-এ উঠেছে বার্সেলোনা। 2022-এর প্রথম ম্যাচে গেটাফের কাছে 1-0 গোলে হেরেছে লিগ টেবিলের 1 নম্বর দলটি। প্রতিপক্ষের মাঠে রক্ষণের ভুলে খেলার 9 মিনিটে গেটাফেকে এগিয়ে নেন এনিস উনাল। 17 মিনিটে লুকা মদ্রিচের শট ফিরে আসে পোস্টের বাধায়। এরপর করিম বেনজেমা, ক্যাসিমিরোরা সুযোগ নষ্ট করায় আর সমতায় ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে মায়োরকাকে 1-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। খেলার 29 আর 30 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় কাতালানরা, তবে দুবারই লুক ডি ইয়ংয়ের শট ফিরে আসে পোস্টে লেগে। অবশেষে প্রথমার্ধের শেষ মিনিটে এই ডাচ তারকার গোলই জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে 2 গোলে পিছিয়ে পড়েও লিভারপুলের সাথে ড্র করেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে খেলার 9 মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় অলরেডরা। মোহাম্মদ সালাহ 26 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে কোভাসিচ 42 মিনিটে চেলসির হয়ে 1 গোল শোধ দেন। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকা চেলসির হয়ে প্রথমার্ধের শেষ মিনিটে সমতাসূচক গোলটি করেন পুলিসিচ। 43 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে ব্লুরা, 1 পয়েন্ট কম নিয়ে 3-এ লিভারপুল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। 32 লাখের বেশি কন্টেইনার হ্যান্ডেল করে 45 বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর। বে টার্মিনাল হলে বদলে যেতে পারে অর্থনীতি। র্যাব কর্মকর্তাদের উপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে বাংলাদেশের আবেদন সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র।
এবং ফরিদপুরের কুমার নদ তীরে অনেক বাড়িঘরে হঠাৎ ফাটল ধস, দেবে যাচ্ছে মাটি। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।